পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীনতা যুদ্ধ ৭১-এর বীর সেনানী ও রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টু। রোববার সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি মারা যান। গত ডিসেম্বরে বিজয়ের মাসে ৭১ টেলিভিশনে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে কথা বলেছিলেন মোস্তফা মহসিন মন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড অব নিউজ শফিক আহমেদ। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচার করছে ৭১। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন মোস্তফা মহসিন মন্টু। মোস্তফা মহসিন মন্টু, আপনাকে স্বাগত। আপনি কত বছর বয়সে, কিভাবে, কোন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে? তখন আমার বয়স 25, ঢাকা ইউনিভার্সিটি আমার শেষ হয়ে গেছে। আমরা তখন জেলের ভিতরে ৭০-এ বাঙালি বিহারি রাইট হলো, সেখানে একটা প্রতিবাদ মিছিল আমরা করেছিলাম। সেখানে সামরিক বাহিনীর সদস্যরা আমাদের বাধা দিয়েছিল। তো সেখানে সামরিক বাহিনীর সদস্যদের একটা সংঘর্ষ হয়, তারা গুলি চালায়। আমাদের এখান থেকে ইট পাটকেল, লাঠি, এগুলির আঘাতে সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়। পাকিস্তান সামরিক বাহিনী? পাকিস্তান সামরিক বাহিনী। আমাদের কনভিকশন হয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, একটাতে মৃত্যুদণ্ড হয়। ওই অবস্থায় আমরা জেলে ছিলাম। যখন এই আন্দোলন দাঁড়া পাচ্ছে, আমরা জেলের থেকে বেরিয়ে আসার প্ল্যান করি। ১৯৭১ পয়লা মার্চ আমরা জেল ভেঙে জেল থেকে বেরিয়ে আসলাম এবং আমাদের সাথে প্রায় ১৫০ লোক বেরিয়েছিল। সেটা কি তখন নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয়? নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার। ওইটাই সবচেয়ে বিগেস্ট জেল স্কেপ হয়েছিল বাংলাদেশের প্রথম, এবং ঢাকা জেলের নাজিমুদ্দিন জেলের এটা প্রথম ইতিহাস। পরে ইকবাল হলে ট্রেনিং ক্যাম্প বসলো, ট্রেনিং শুরু হলো। বিভিন্ন কর্মসূচির ভিতর দিয়ে আমরা যে মাঠ আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। এরপরে ৭ই মার্চ, ২৫শে মার্চ পর্যন্ত এখানে তো ট্রেনিং চলছে, ঢাকা ইউনিভার্সিটির ট্রেনিং চলছে, জগন্নাথ হলের ট্রেনিং চলছে, এবং সেইখানে ইন্সট্রাক্টর আর্মির থেকে যারা বেরিয়ে আসছে, এর হাবিলদার, সুবেদার, এদেরকে দিয়ে ট্রেনিং দেওয়ানো হচ্ছে। এর অস্ত্র নিয়ে অনেকে বেরিয়ে আসছিল, আমরা তাদের শেল্টার দিয়ে রেখেছিলাম। তখন মণি ভাই, সিরাজ ভাই সহ, রাজাক ভাই, তোফার ভাই, নুর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ সহ সবাই বসে প্ল্যান করা হলো, যদি গণ্ডগোল শুরু হয়ে যায় তাহলে কোথায় আমরা আশ্রয় নেব, এবং বিকল্প আরও কিছু আমরা আশ্রয় কেন্দ্র বানিয়ে রাখলাম। প্রথম দায়িত্ব দিল যে ক্যানিগঞ্জ আমার বাড়ি। তো নেতৃবৃন্দকে বলা হলো যে ওইটাই হবে আমাদের ফার্স্ট শেল্টার, যেখানে আমরা পৌঁছাবো। ২৫ তারিখে রাত্রেবেলা তো আমরা বঙ্গবন্ধুর বাড়িতে লাস্ট কথাটা বলেন তাজউদ্দিন সাহেব, তারপর তাজউদ্দিন সাহেব বেরিয়ে যান। তো আমরা বেরিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে যখন এই সায়েন্স ল্যাবরেটরি ক্রস করি, তখন দেখি গুলির আওয়াজ চলে আসছে। তখন 11টা, সাড়ে 11টা বাজে। তখন বুঝলাম জার্মি নেমে গেছে, এবং দু এক জায়গা থেকে আমরা খবরও পেলাম জার্মি নেমে গেছে। পরে সোজা চলে গেলাম ইকবাল হল। সুবেদার রফিক, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, সে আসলো পালিয়ে। তখন আমাকে ইকবাল হল থেকে তাকে দেওয়া হলো যে তুমি তোমার ক্যাম্পে নিয়ে ওকে রাখো। আমি ক্যানিগঞ্জে নিয়ে এসে তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম, এবং আমাদের এখান থেকে প্রায় ব্যাচ ওয়াইজ 2 ব্যাচ 3 ব্যাচ ট্রেনিং হতো। সেই সময় তো ইন্ডিয়াতে গিয়েও, ভারতে গিয়েও অনেকে প্রশিক্ষণ নিয়েছে। হ্যাঁ, দিয়েছি, কিন্তু আমি তখন 25শে মার্চে আমি ক্যানিগঞ্জ থেকে বেরোতে পারিনি। কারণ হচ্ছে যে তখন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুল রাজ্জাক, তোফায়েল আহমদ, নুর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসামা আব্দুর রব, শুধু আব্দুল কুদ্দুস মাখন ব্রাহ্মণবাড়িয়া চলে গিয়েছিল ওই রাস্তা দিয়ে। সবাই কিন্তু ক্যানিগঞ্জে আমার এখানে, এবং আমার ওই জায়গা থেকে আরেকটা সেফ জায়গা ছিল কলাতিয়া, ওইখানে আমরা কিছু কিছু পাঠিয়ে দিয়েছি। যেমন তাজউদ্দিন সাহেব আসলেন, ব্যারিস্টার আমিনুল হোসেন সাহেব আসলেন, আমরা ওনাকে পার করে দিয়েছি। আমার এইখানে তখন ঢাকার থেকে হাজার হাজার লোক আসছে। ইপিআরের আহত 50-60 জনের মতো আহত ইপিআর, কেউ রাইফেল নিয়ে আসতে পেরেছে, কেউ খালি পায়ে, কেউ জাঙ্গিয়া পড়া, মানে একটা বিভৎস ব্যাপার। এরপরে রাজারবাগ পুলিশ লাইনেরও বেশ কিছু লোক আহত অবস্থায় এদিক দিয়ে পার হয়েছে। তো আমাদের শেল্টারে প্রায় 3 থেকে 4 হাজার লোক ছিল। এর পুরো ক্যানিগঞ্জে প্রায় 15 থেকে 20 হাজার লোক এসে শেল্টার নিয়েছে, তারা থাকছে। কেউ নবগঞ্জ হয়ে চলে যাচ্ছে, কেউ মুন্সিগঞ্জ হয়ে চলে যাচ্ছে, বিভিন্ন পথে চলে যাচ্ছে। এর পরবর্তী পর্যায়ে 2 এপ্রিল ক্যানিগঞ্জে পাক হানাদার বাহিনী একটা হামলা। তখন আপনাদের অবস্থা কি হয়েছিল? প্রায় 25-30 হাজার লোক আশ্রয় নেওয়া ক্যানিগঞ্জে, এবং সেই আক্রমণে প্রায় 3.5 থেকে 4 হাজার লোক শহীদ হয়েছে। এক মহিলা এক বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে, পিছন থেকে এক লোক চিৎকার করছে, এই তোমার কোলে ওটা কি? সে বলে আমার বাচ্চা। তা আমি চোখের সামনে দেখলাম
ওর খুলি নেই, বাচ্চাটার খুলি নেই, মানে পুরা রক্ত মগজ বেরিয়ে যাচ্ছে হাতের উপরে, সেইটা নিয়ে এসে দৌড়াচ্ছে। তাই আমি বললাম, মা দাঁড়াম, তোমার বাচ্চা তো মারা গেছে? না না, জীবিত আছে, গরম তো। মানে তখনই গুলিটা লেগেছে, সে টেরও পায়নি। মানে প্রাণের ভয়ে মানুষ এইভাবে ছুটছে। এরকম অনেক বিভৎস দৃশ্য আছে, দেখেছি এগুলি আসলে ভাষায় বর্ণনা করার মতো না। এসব স্মৃতি যখন সামনে আসে, মানুষের কী করুণ অবস্থা ছিল। আর এলাকার লোকজনই সবাই আমাদের বললো যে আপনারা চলে যান, কারণ আপনারা থাকলে আক্রমণ হবেই। খসরুসহ আমরা সব চলে আসলাম। কেরানীগঞ্জ থেকে কোথায় গেলেন? আমরা কেরানীগঞ্জ থেকে গেলাম নবগঞ্জ। এর পরবর্তী পর্যায়ে ফরিদপুর যে ওবায়দুর রহমান সাহেবের, ওবায়দুর রহমান মানে কে? ওবায়দুর রহমান উনি তো আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন আগে। তোরা আসছিস, খুব খুশি, তোরা থাক, আমার সাথে যুদ্ধ কর। পরবর্তী পর্যায়ে রাজবাড়ি হয়ে আমরা কুষ্টিয়া হয়ে মেহেরপুর দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। তারপর ওইখান থেকে আমরা পার হয়ে দর্শনা হয়ে গেদে বর্ডারে চলে গেলাম। গেদে বর্ডার দিয়ে রেল লাইন অনেক দূর হেঁটে তারপরে ওপারে একটা স্টেশনে উঠলাম। সেই স্টেশন ধরে আমরা কলকাতায় গেলাম। কলকাতায় গিয়ে আপনারা কোথায় উঠলেন, কাকে পেলেন, কারা সেখানে ছিল আগে থেকে? থিয়েটার রোডে উঠলাম। প্রথমে বেস্ট আমির হোসেন সাহেবের দেখা গেছে। এর পরবর্তী বোধহয় তাজুদ্দিন সাহেব আসলেন, বাইরে গেছিলেন উনি। কী অবস্থা উনি সমস্ত বৃত্তান্ত নিলেন। জেনারেল ওসমানীও ছিলেন, উনিও বিস্তারিত খবর নিলেন। ভারতে আপনারা যাওয়ার পরে ভারতে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? আমরা 2 মাসের ট্রেনিং নিয়ে আসলাম দেরাদুন থেকে। আমাদের একটা অফিসার্স কোর্স হয়েছিল, ওইখানে 2 মাসের ট্রেনিং হয়েছিল। 85 মিলিমিটারের রিকয়েললেস রাইফেল, তারপরে 3 ইঞ্চিস মোটর, তারপরে সিগন্যাল, তারপরে ইম্প্রোভাইজ ডিভাইস, এক্সপ্লোসিভ, মানে সব কিছুর উপরেই একটা ট্রেনিং দেওয়া হয়েছিল। ওইখান থেকে আমি চলে আসি আগরতলা দিয়ে আমরা ইন্ডেক্স হই। আগরতলায় ওই সিএনবি রোড যেটা আছে, সেইখানে আমাদের সাথে পাকা আর্মির একটা গোলাগুলি হয় যখন আমরা রাস্তা ক্রস করি জুন মাসে। পুরা রাস্তাটাই নৌকা দিয়ে আসি। মুন্সিগঞ্জ হয়ে আমরা কেরানীগঞ্জে ঢুকি। কেরানীগঞ্জে এসে আমাদের যে বাড়িটা ঠিক করা ছিল, আমরা সেখানে একটা বিলের ভিতরে বাড়িতে উঠলাম। ওইখান থেকে ঢাকায় কাঁধে কাঁধে পাঠাবো। আর কেরানীগঞ্জে কারা কারা ইন্সট্রাক্টর হিসেবে থাকবে, ট্রেনিং ক্যাম্প করবে, এবং কী কী করণীয় সবগুলো আমরা ব্রিফ করে 3-4 দিন থেকে তারপর সবাইকে ডিসকাস করে দিই। দিয়ে যার যার পয়েন্টে আমরা চলে যাই। প্রথম দিকে আমাদের খুব অসুবিধা হয়েছে, মানুষ আশ্রয় দিতে চায় না, ভয়ে যে ডাকাত, অসম্ভব ডাকাত বেরিয়ে গেছে। কোথায় কোথায় ডাকাত আছে এগুলি খবর নিয়ে তারপরে ওই ডাকাত অভিযানে নামলাম। প্রথম প্রায় 1 মাস আমাদের ডাকাত অভিযান করতে হয়েছে। সাধারণ তখন মানুষ আমাদের ডাকা শুরু করলো যে হ্যাঁ আমাদের বাড়িতে আসো, এখানে আশ্রয় নাও। মানুষ আশ্রয় দেওয়া শুরু করলো, থাকার জায়গা দেওয়া দিল। তারা জেনে শুনে দিয়েছে থাকার জায়গা। আমি যদি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করি, তাহলে ওই যারা আমাকে আশ্রয় দিল, যারা আমাকে রান্না করে খাওয়াতো, এই মহিলারা বা এই পুরুষ যারা ওইখানে আমাদের সহযোগিতা করেছে, তাদেরকে আমি অমুক্তিযোদ্ধা বলবো কীভাবে? তাতে আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি তো পালিয়ে যেতে পারবো, কিন্তু ও তো পালাতে পারবে না, তার বাড়ি ধ্বংস হবে, তার পুরো ফ্যামিলি শেষ হয়ে যাবে। তো এই অবস্থার ভিতরে আমরা সংগঠিত করি এবং অনেক ছেলেকে আমরা রিক্রুট করি। ঢাকায় অনেকগুলি অপারেশন চলে। 2-1টা অপারেশনের নাম যদি আপনি বলেন। যে একটা বড় অপারেশন 27শে নভেম্বর, আমরা তখন ঢাকা শহরে আরও কিছু কিছু অপারেশন করার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এমন সময় খবর আসলো যে নবগঞ্জ দিয়ে একটা কোম্পানি আর্মি, তারা কেরানীগঞ্জে আক্রমণ করার জন্য আমাদের এদিকে আসছে। মানে পাকিস্তান আর্মি? হ্যাঁ। তো আমরা একটা ট্র্যাপ করলাম কেরানীগঞ্জের ভিতরে নদীতে, এই সাইডে ট্র্যাপ করলাম। আর ওইদিকে নবগঞ্জে যারা ছিল তাদেরকে আমরা জানালাম। মাঝে মাঝে সর্ষা ক্ষেতগুলি এগুলো আমরা ফক্সল করলাম। তো নভেম্বর মাস ফক্সলের মতো করে আমাদের ছেলেরা সবাই আমরা বসে রইলাম, আমরা বসে রইলাম। এর আগে আমরা নদীতে সমস্ত নৌকা ওদিকে আর এদিকে স্টপার রেখে দিয়েছি, যে কোনো নৌকা যাতে প্রবেশ করতে না পারে। আমরা 2টা না 3টা নৌকা রেখেছি, যাতে ওদের মুভমেন্টটা স্লো হয়ে যায়, সব তাড়াতাড়ি পার হতে না পারে। মোটামুটি অর্ধেক বেশি চলে আসছে, তখন ওপার থেকে সিগন্যাল দিলে মোটামুটি অর্ধেক চলে আসছে, তখন আমরা হামলাটা করি। এবং ওরাই হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না, এবং একটা সারপ্রাইজ হামলাতে প্রথমেই ওরা প্রায় 8-9 জন পড়ে গেল পাকিস্তান সেনাবাহিনী। একদম আমি চোখের সামনে দেখলাম ধাপ পড়ে গেল। পরবর্তীতে আমরা ইনফর্ম হলাম যে না, অনেকগুলি সিরিয়াসলি আহত। এরপরে লাস্ট যে আমাদের 2 দিন 1 রাত যুদ্ধ হয়েছে, এবং 2 দিন 1 রাতের পরে আবার সেই হেলিকপ্টার
পাকিস্তান সেনাবাহিনী প্রায় এক ব্যাটালিয়নের মতো, কোম্পানি না ব্যাটালিয়ন, 400-500 তারা জিঞ্জিরা খোলামোড়া বিভিন্ন জায়গা দিয়ে আমাদের ওই সোনাকান্দা যে জায়গাটা আমাদের যুদ্ধ হচ্ছে সেই জায়গায় তারা আক্রমণ করে। এবং পরবর্তী পর্যায়ে আমাদের যারা ইনফরমার ছিল তারা এসে বলে যে আপনারা যদি এখন উড্ড না করেন তাহলে কিন্তু আপনারা 2 সাইড থেকে আটকা পড়ে যাবেন। তখন আমি আমার সমস্ত ফোর্সকে আর ওই পাড়ে ওদেরকে বললাম যে সবাই উড্ড করা। ফোর্স নিয়ে আমরা চলে গেলাম কলাতিয়া হয়ে হজরতপুর থেকে সিংগাই, মানে মানিকগঞ্জের দিকে, মানিকগঞ্জের সিংগাই। তা এর ভিতরে আমাদের নবগঞ্জে একটা ছেলে মারা গেছে, ওমর, সে সামনাসামনি ফাইটে গুলি খেয়েছে এবং আহত হয়েছে কয়েকজন। আর পাকিস্তান আর্মির কয়েকজন আমাদের কাছে ধরা পড়েছিল, তাদের স্পট আমরা গুলি করে মেরে ফেলেছি। আর ওইখানে বেশ কিছু আর্মি আহত হয়েছে, প্রায় 20-25 জন আর মারা গেছে। এবং বিভিন্ন বাড়ি ঘরগুলি ভেঙে, মানে দরজার পাল্লা ভেঙে সেগুলিকে স্ট্রেচার বানিয়ে পাকিস্তান আর্মি হেলিকপ্টারে উঠে তাদের লাশ নিয়ে গেছে। তো ওইটা আমাদের সবচেয়ে বড় একটা যুদ্ধ ছিল, মানে ঢাকার বুক, একদম নিয়ারেস্ট টু ঢাকা সিটি। পাকিস্তান আমি চিন্তাই করতে পারিনি ঢাকার বুকের উপরে এইভাবে আমরা বসে আছি। ডিসেম্বর মাসের শেষ দিকটা যদি আপনি বলেন একটু। ক্যানিং স্থানটা আবার পুনরুদ্ধার করে ঢাকার দিকে আসি। জেলখানার গেটের সামনে আমাদের একটা ফাইট হয়। জেলখানার গেট বলতে আবার নাজিমুদ্দিন রোড, ওইখানে যেখান থেকে আপনি জেল ভেঙে বের হয়েছিলেন। কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই সেলিম বেরোতে পারেনি, সে জেলেই ছিল তখন। যাই হোক, আমরা ওই জেলখানা খুলে দিই এবং জেল থেকে সবাই বেরিয়ে চলে আসে। ওখানে কামরুল আহমেদ খসরু আবার এসে আমাদের সাথে জয়েন করে, একসাথে আমরা কী করি। ঢাকায় তখন গোলাগুলি চলছে, তা আমরা ঘুরে সব জোর লোকালে চলে আসলাম এবং সব জায়গায় খবর পাঠিয়ে দিলাম যে আমাদের ছেলেরা যেখানে যেখানে পজিশন আছে তাদের সবাই জোহর হলের রিপোর্ট করে। যে লক্ষ্য উদ্দেশ্য আশা নিয়ে 1971 সালে জেল ভেঙে যুদ্ধে রণাঙ্গনে আপনি যুদ্ধ করেছেন, তার কতটুকু বাস্তবায়ন হলো? আমরা কখনো চিন্তা করি নাই ব্যক্তিকে নিয়ে, আমরা চিন্তা করেছি দেশকে নিয়ে, যে আমাদের একটা আন্দোলন বা ত্যাগের বিনিময়ে যাতে দেশের মানুষ সুখ এবং শান্তিতে বসবাস করতে পারে। প্রায় 2,500-এর মতো মানুষকে প্রাণ দিতে হলো স্বাধীন দেশে। কি আন্দোলন? বৈষম্য বিরোধী আন্দোলন। মুক্তিযোদ্ধারা সম্মান পাক, কিন্তু মুক্তিযোদ্ধার ছেলেরা তো যুদ্ধ করে নাই, তারা তো সাধারণ নাগরিকদের কাতারেই পড়ে। তারা সেই কোটাটা কেন পাবে? আমরা কেন আমাদের সাধারণ সন্তান, তাদের জন্য তো আমরা আন্দোলন করেছি, প্রাণ দিয়েছি। নতুন প্রজন্মের জন্য আপনার কি আহ্বান এই বিজয়ের মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে? বাংলাদেশের তরুণরা সবসময় যখন ওই অন্যায় হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়েছে। আর আজকে এই যে শত শহীদ আবু সাইদদের কথা বলি, তারা একই কারণে প্রাণ দিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের, এই যে তরুণরা প্রাণ দিয়ে গেল, তাদের এই রক্তদানটা কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি না। এবার জাতির কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে এটাই যেন শেষ রক্তদান হয়, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও এবং আপনার শারীরিক নানা অসুস্থতার মধ্যেও বিজয়ের মাসে রণাঙ্গনের স্মৃতি আপনি অনেকগুলো তুলে ধরেছেন, অনেক ঘটনা প্রবাহ, আপনার প্রত্যাশার কথা বলেছেন। আপনার সুস্থতা, আপনার দীর্ঘায়ু কামনা করে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। দর্শক, আমাদের সাথে ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, মোস্তফা মহসিন মন্টু।